Hi guys, good day to everyone and welcome to ARA tutorial. আমার নাম প্রীতি সেন। রোজকার মতন আমরা চলে এসেছি বায়োলজি নিটের ক্লাসে। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আবারও আমরা আগের দিন শুরু করেছিলাম যেটা সেলের উপরে ক্লাসটা, সেই সেলের উপরে ক্লাসটা আমরা আজকে শেষ করব। আজকে আগের দিন বলেছিলাম যে আমাদের আর একটাই ক্লাস লাগবে সেলের উপরে, তো সেই ক্লাসটা করলে আমাদের সেলটা কভার হয়ে যাবে নিটের জন্য সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এর মধ্যে থেকে তোমরা পড়লে অনেকগুলো কমন পেয়ে যাবে আশা করছি, কারণ এগুলো প্রত্যেকটা আমাদের প্রিভিয়াস ইয়ার্স এর আসা এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো প্রায়ই এসে থাকে। তো আমরা কি করব, এবারে ক্লাস শুরু করব। আজকে সেল দ্য ইউনিট অফ লাইফের থার্ড পার্টটা হবে, কিন্তু শুরু করার আগে বলে দিই যে আমার ক্লাসে 20 খানা করে কোয়েশ্চেন্স থাকে। অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে কোনো প্রশ্ন থাকলে বা কোনো চ্যাপ্টারের উপরে প্রবলেম থাকলে। আর কি করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনে ক্লিক করে দেবে, তাহলে কি হবে আমাদের খুব হেল্প হবে। আর তোমরা সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবে, যেগুলো তোমাদের সমস্ত ম্যাডাম এবং স্যারেদের যা যা ভিডিও সমস্ত কিছু নোটিফাইড ডাইরেক্টলি হবে। তার জন্য অবশ্যই কি করবে, বেল আইকনে ক্লিক করে রাখবে। আর কোনো কথা না এগিয়ে আমরা আজকে শেষ করব cell the unit of life. চলো, ফার্স্ট কোয়েশ্চেন ইজ, আচ্ছা চেষ্টা করবে সবসময় আমার কোয়েশ্চেন গুলো করার সঙ্গে সঙ্গে অ্যান্সার করার। এমন নয় যে নেসেসারিলি তোমাদেরকে কমেন্টেই করতে হবে, আমি চেক করবো তারপরেই ওটা ব্যাপারটা ওরকম করতে হবে। তোমরা যদি নিজেরা প্র্যাকটিস করো কোয়েশ্চেন বলার সাথে সাথে, তোমরা অপশন যখন আমি বলবো তোমরা নিজেরাও নিজেদেরকে টেস্ট করবে যে তোমরা পারছো কি পারছো না। না পারলে তো অবভিয়াসলি আমি আছি, আর পারলে তো ভেরি গুড। First question is, which is correct about the cell theory in view of current status of our knowledge about cell structure? Cell structure এর উপরে কোন থিওরিটা, সেল থিওরির উপরে একটা সঠিক তথ্য এখনকার কারেন্ট স্ট্যাটাসের উপরে। আমি চারটে তথ্য দিয়েছি, চারটে স্টেটমেন্ট আছে, এর মধ্যে কোনটা সত্যি হবে সেল থিওরির উপরে। একটা একটা করে বলবো। It needs modification due to discovery of subcellular structure like chloroplast and mitochondria. এই যে সেল থিওরিটা আমাদের অলরেডি রয়েছে সেটা কি বলছে, মডিফিকেশন তার দরকার আছে, কারণ তাতে নতুন ডিসকভারি হয়েছে ক্লোরোপ্লাস্ট এন্ড মাইটোকন্ড্রিয়া। সেকেন্ড স্টেটমেন্ট বলছে, modified cell theory means that all living beings are composed of cell capable of reproducing. কি বলছে যে এই যে যত যে সেল থিওরি গুলো মডিফাই হয়েছে, মানে কি এগুলো হচ্ছে কি কম্পোস্ট অফ সেলস কেপেবল অফ রিপ্রোডিউসিং। সমস্ত সেলগুলো যেগুলো সেল থিওরিতে রয়েছে প্রত্যেকটা সেল কেপেবল অফ হোয়াট, রিপ্রোডিউসিং। ঠিক আছে, রিপ্রোডিউস করতে সক্ষম সেল। Cell theory does not hold good because all living beings, example হচ্ছে viruses, do not have cellular organization. সমস্ত সেল থিওরি কিন্তু কি করে না, বা এটাকে হোল্ড করে না, কারণ কি বলছে কিছু লিভিং বিংস রয়েছে যেমন হচ্ছে ভাইরাস, সেগুলোতে কি হয় না, থাকে না, হচ্ছে গিয়ে সেলুলার অর্গানাইজেশন থাকে না। Fourth point বলছে, cell theory means that all living objects consist of cells whether or not capable of reproducing. মানে সেল থিওরি মানে বলছে যেই সেল রিপ্রোডিউস করতে পারে, যেই সেল পারে না, সমস্তটাই সেল থিওরির মধ্যে পড়ছে। অ্যান্সার হচ্ছে থার্ড এরটা, যেটাতে বলছে সেল থিওরি ডাজ নট হোল্ড গুড বিকজ অল লিভিং বিংস, যেটা হচ্ছে এক্সাম্পল ভাইরাসেস, ডু নট হ্যাভ সেলুলার অর্গানাইজেশন। এটা হচ্ছে কারেক্ট থিওরি অ্যাবাউট সেল থিওরি। ঠিক আছে। চলো, সেকেন্ড কোয়েশ্চেন ইজ, name of Scladin and Swan are associated with what? এই দুটো যে নাম পড়লাম, এই দুটো নাম কিসের সাথে রয়েছে? প্রোটোপ্লাজম অ্যাজ দ্য ফিজিক্যাল বেসিস অফ লাইফের সঙ্গে কানেক্টেড, সেল থিওরির সাথে কানেক্টেড, থিওরি অফ সেল লিনিয়েজের সাথে কানেক্টেড, নিউক্লিয়াস ফাংশন অ্যাজ কন্ট্রোল সেন্টার অফ সেল। এর মধ্যে এই দুটো নাম কানেক্টেড হচ্ছে সেল থিওরির সাথে, কারণ সেল থিওরি যারা বের করেছিলেন বা যারা যুক্ত রয়েছেন সেল থিওরির সাথে তারা হচ্ছে স্ক্লেডেন অ্যান্ড স্কোয়ান। Name of Scladin and Swan are associated with cell theory in 1839. The concept that all living organisms are composed of cell is known as a cell theory. তো 1839 সালে প্রথম স্ক্লেডেন এবং স্কোয়ান কি করেছিলেন, এটা আবিষ্কার করেছিলেন যে সেল থিওরি হচ্ছে গিয়ে এটাই, যে সমস্ত লিভিং অর্গানিজম কি দ্বারা তৈরি হয়, সেল দ্বারা তৈরি হয়, দ্যাট ইজ দ্য সেল থিওরি। চলো নেক্সট কোয়েশ্চেন। Next question বলছে, binding of specific protein on regular DNA sequence can be studied by means of ultracentrifugation, electron microscope, light microscope না এক্সরে ক্রিস্টালোগ্রাফি। তো বলছে কি এই যে কিছু স্পেসিফিক প্রোটিন রয়েছে তাদের বাইন্ডিংটা, যে ডিএনএ সিকোয়েন্সটা হবে, সেটা আমরা কিসের থেকে দেখতে পারি বা কি মাধ্যমে দেখতে পারি? সেটা হচ্ছে এক্সরে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে আমরা দেখতে পারি। ঠিক আছে, তো রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন বলে যিনি ছিলেন, তিনি এক্সরে ডিফ্র্যাকশন প্যাটার্ন অফ ডিএনএ বার করেছিলেন, সেখানে আমরা এইরকম ডিফ্র্যাকশনটা দেখতে পারি। ঠিক আছে,
কি বলছে, with the help of this technique the arrangement of atoms in the molecular structure of enzymes, proteins, DNA etc. আমরা কি করতে পারি, এগুলোর মাধ্যমে স্টাডি করতে পারি। Wilkins, Watson and Crick use this technique to determine the molecular configuration of double helix of DNA। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলছে which one is apparatus reticular। ঠিক আছে, এর মধ্যে গলগি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইক্রোফিলামেন্টস, মাইক্রোটিউবিউলস, এর মধ্যে কোনটা অ্যাপারাটো রেটিকুলার হিসাবে কাজ করে? এটা হচ্ছে গলগি অ্যাপারেটাস। কি বলছে যে অ্যাপারাটো রেটিকুলার আর গলগি অ্যাপারেটাস, দ্য গলগি অ্যাপারেটাস ওয়াজ নেমড আফটার, কার নামে হয়েছিল? ক্যামিলিও গলগি। ঠিক আছে, যে আবিষ্কার করেছিল তার নামেই হয়েছে ক্যামিলিও গলগি। হু ডিসকভার দি সেল স্ট্রাকচার ইন নার্ভ সেল, কোন সেলের মধ্যে গলগিকে ফার্স্ট পাওয়া গেছিল? নার্ভ সেলের মধ্যে। অ্যান্ড অ্যাসাইন্ড ইট the role of a cell organelle. Inspired by its appearance, Golgi named this cell structure the inner reticular apparatus। ঠিক আছে, যেটাকে অ্যাপারেটো রেটিকুলার ইন্টারনো বলা হয়। ঠিক আছে, next question is all plastids have similar structure because they can, সমস্ত প্লাস্টিড গুলো সেম স্ট্রাকচার হয়, কারণ কি তার? because store starch, লিপিডস অ্যান্ড প্রোটিন কি করে তারা, সবাই কি করে, সমস্ত রকম প্লাস্টিক কি করে, স্টার্চ, লিপিড এবং প্রোটিনকে স্টোর করে, গেট ট্রান্সফর্ম ফ্রম ওয়ান টাইপ টু অ্যানাদার, তারা এক টাইপের থেকে আরেক টাইপে কি করে, ফর্ম করে, পারফর্ম সেম ফাংশন, প্রত্যেকের প্লাস্টিকদের কি হচ্ছে, কাজ সেম হচ্ছে না, বি প্রেজেন্ট টুগেদার, এর মধ্যে কোন কারণে সমস্ত প্লাস্টিক গুলো স্ট্রাকচার সেম হয়? অপশনস বি হচ্ছে কি উত্তর, গেট ট্রান্সফর্ম ফ্রম ওয়ান টাইপ টু অ্যানাদার। কি ডিটেলে বলছে আমরা একটু দেখে নিই, কেন ব্যাকগ্রাউন্ডটা কি আছে। all the plastids have common origin and one type of plastid can change into one another। ঠিক আছে, plastids are two main types, একটা হচ্ছে লেনকোপ্লাস্ট আর একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। The leucoplast and chromoplast, এখানে টাইপও হয়েছে leucoplast। The leucoplasts are colorless and occur in the cells not exposed to sunlight। The leucoplast হচ্ছে যেগুলোতে কোনো কালার নেই, আর obviously আমরা chromoplast জানি, chromoplast are colored occurred in the cells exposed to sunlight। ঠিক আছে, কারণ কেন হলো তাহলে স্ট্রাকচারটা সেম, তাহলে প্রত্যেকটা কি হচ্ছে, এক টাইপ থেকে আরেক টাইপে কি করতে পারে, ট্রান্সফর্ম হতে পারে, তাই জন্য এদের স্ট্রাকচার সেম। অক্সিজোমস অর F0 to F1, এই পার্টিকেলস অকার অন কি, কিসের মধ্যে অক্সিজোমস পাওয়া যায়? থাইলাকয়েডস আমরা অক্সিজোম পাই, মাইটোকন্ড্রিয়াল সারফেসে পাই, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে পাই, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভিতরের দিকে পাই, নাকি ক্লোরোপ্লাস্টের সারফেসে পাই? উত্তর হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। ছবিটা এরকম দেখতে হচ্ছে, এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তার ভিতরের দিকে যে মেমব্রেনটা রয়েছে তার উপরে যে লাল লাল রঙের দেখছি, লাল এই যে যেটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে অক্সিজোমস। ঠিক আছে, এবার একটু ডিটেলটা পড়ে নিই। অক্সিজোম or F0 F1 particles occurs on the inner mitochondrial membrane. Each particle is made up of base, stalk, head and is about 10 mm in length. The number of oxysomes per mitochondria varies from 104 to 105। ঠিক আছে, তো এখানে জাস্ট হচ্ছে কি পুরো অক্সিজোমের কি কি থাকে, কটা থাকে বলছে। কেমিক্যালি দিস আর মেড আপ অফ কি, এই যে প্রত্যেকটা অক্সিজোম সেগুলো কি দ্বারা তৈরি হয়, ফসফোলিপিড কোর এবং প্রোটিন কর্টেক্স দ্বারা কিন্তু প্রত্যেকটা অক্সিজোম তৈরি হয়। আমি কিন্তু প্রত্যেকটা ডিটেল বলে দিচ্ছি যাতে তোমাদের কোনো ডিটেলসের যেন কোনো বাদ না থাকে। তারপরে কি বলছে, অক্সিজোমস হ্যাভ এটিপি অ্যাজ এনজাইম মলিকিউলস অ্যান্ড দেয়ারফর রেসপন্সিবল ফর এটিপি সিনথেসিস। যেহেতু অক্সিজনের মধ্যে এটিপি থাকছে, এটিপি এনজাইম আকারে থাকছে, তাই জন্য কি হচ্ছে, তারা সিনথেসিসে, এটিপি সিনথেসিসে হেল্প করছে। পরে বলছে দিস এলিমেন্টারি পার্টিকেলস আর অলসো কল্ড F0 to F1 particles by some workers। পরবর্তী প্রশ্ন বলছে ইলেকট্রন মাইক্রোস্কোপ হ্যাজ আ হাই রেজলিউশন পাওয়ার, দিস ইজ ডিউ টু, ইলেকট্রন মাইক্রোস্কোপ যেটা রয়েছে তার যে রেজলিউশন রয়েছে সেটা খুব হাই, তার কারণ কি? ইলেকট্রোম্যাগনেটিক লেন্সেসের জন্য, ভেরি লো ওয়েভলেন্থ ইলেকট্রন বিম, লো ওয়েভলেন্থ অফ লাইট সোর্স ইউজ, নাকি হাই নিউমেরিক্যাল অ্যাপারেচার অফ গ্লাস লেন্সেস ইউজ? এর মধ্যে কোনটা উত্তর? উত্তর হচ্ছে ভেরি লো ওয়েভলেন্থ অ্যান্ড ইলেকট্রন বিম। ডিটেলটা কি বলছে আমরা দেখে নিই। মাইক্রোস্কোপস আর ইউজড ফর স্টাডিং সেলুলার স্ট্রাকচার, আমরা জানি মাইক্রোস্কোপ তোমরা হয়তো অনেকে ইউজ করেছো, তো দে আর ইউজ টু ম্যাগনিফাই স্মল অবজেক্টস, একদম যেগুলো ছোট, যেগুলো আমরা চোখে দেখতে পাই কিন্তু বুঝতে পারি না, খুব স্মল, বা যেগুলো একদম ইলেকট্রনিক মানে একদম ছোট্ট জিনিস। ঠিক আছে, তো দে আর ইউজ টু ম্যাগনিফাই স্মল অবজেক্টস ইন ইলেকট্রন মাইক্রোস্কোপ। A high energy beam of electrons is focused through electromagnetic lenses। তো কি বলছে, এইটাই হচ্ছে কি আমরা পুরোটাই এই যে হাই এনার্জি বিম রয়েছে এটার মাধ্যমে কি করি, ফোকাস করে এটাকে আরো জুম করে আমরা কি করতে পারি, মাইক্রোস্কোপে দেখতে পারি সমস্ত রকম ইলেকট্রোম্যাগনেটিক যেগুলো রয়েছে। আমি একটু আগে না ইলেকট্রিক বলছিলাম,
It can magnify very small details with high resolving power. The increased resolution result from the shorter wavelength of the electron beam. এই যে আমরা হাই রেজলিউশনে দেখতে পাচ্ছি সেটা কি কারণে? ভেরি লো ওয়েভলেন্থ কিসে? ইলেকট্রন বিমে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। রাইবোসোমস ওয়ার ডিসকভার্ড বাই, ইজি কোয়েশ্চেন যদি তোমরা একটা বেসিক জেনে থাকো, গলগি দ্বারা, গলগি বলতে অবভিয়াসলি আমরা গলগি বলবো না কারণ ক্যামিলিয়া গলগি হচ্ছে কি গলগি আবিষ্কার করেছিলেন। পোর্টার, দি রবার্টিস না প্যালাডে? তো উত্তর প্যালাডে, ঠিক আছে। ইনি হচ্ছেন ডিসকভার করেছিলেন জর্জ এমিল প্যালাডে 1953 তে, ঠিক আছে। কি বলছে ডিটেলটা একটু দেখে নিন। ইন প্লান্ট সেলস রাইবোসোমস ওয়ার ফার্স্ট অফ অল অবজার্ভ বাই রবিনসন এন্ড ব্রাউন ইন বিন রুটস। বিন রুটস এর মধ্যে মানে রুটের মধ্যে কি পেয়েছিলেন? ওইখানকার সেলে পেয়েছিলেন, প্লান্ট সেলে রাইবোসোম পেয়েছিলেন কারা? ফার্স্ট রবিনসন এন্ড ব্রাউন 1953 তে। দিস ওয়ার ডিসকভার্ড বাই, সেটাই পাওয়ার পরে অবজার্ভ করেছিলেন তিনি, তারা দুজন, কিন্তু ডিসকভার করেছিলেন কে? প্যালাডে, তাই জন্য তার নামই বলা হয়েছে। হেন্স আর কল্ড প্যালাডে পার্টিকলস। রাইবোসোমকে আরেকটা নামে কি বলা হয়? প্যালাডে পার্টিকলস বলা হয়। যদি কোনো কারণে কোয়েশ্চেন আসে যে which type of organelle or cell organelles are called Pallade particles, তাহলে কিন্তু মনে রাখতে হবে রাইবোসোমস। Ribosomes form a part of fraction microsome, a term given by a Claude made of broken ear, কি হচ্ছে? কিছু ভাঙা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম এন্ড গলগি বডিজ দ্বারা তৈরি হয়, ঠিক আছে। এটাই বলেছিল রাইবোসোমের ব্যাপারে। এবার বলছে হ্যামারলিংস এক্সপেরিমেন্ট অফ অ্যাসিটাবুলারিয়া ইনভলভ এক্সচেঞ্জিং। এই যে অ্যাসিটাবুলারিয়া যে হ্যামলিংটা হচ্ছে এর মধ্যে কোন পার্টের এক্সচেঞ্জটা ইনভলভ হচ্ছে? সাইটোপ্লাজম, নিউক্লিয়াস নাকি রাইজয়েড এন্ড স্টক এন্ড গ্যামেটস? এর মধ্যে কোন জিনিসটার উপরে এই যে হ্যামারলিং এর এক্সপেরিমেন্ট সেটা হয়েছিল, ঠিক আছে। উত্তর হচ্ছে রাইজয়েড এবং স্টকের উপরে এটা হয়েছিল। অ্যাসিটাবুলারিয়া ইউজড ইন হ্যামারলিংস নিউক্লিওসাইটোপ্লাজমিক এক্সপেরিমেন্ট ইন ইউনিসেলুলার ইউনিক্লিয়েট গ্রিন অ্যালগি। মানে ইউনিসেলুলার মানে এক সেল যুক্ত, আর ইউনিনিউক্লিয়েট মানে একটা নিউক্লিয়াস যুক্ত গ্রিন অ্যালগির মধ্যে এক্সপেরিমেন্টটা করা হয়েছিল, যার নাম হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। Hammerling's experiment on Acetobularia involve exchanging of rhizoids and stalk. এর মধ্যে কোন জিনিসটাকে ইনভলভ করা হয়েছিল? মানে যেটার উপর অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট ছিল রাইজয়েড এবং স্টকের উপরে। Presence of hereditary information in the nucleus was proved by the work of Hammerling on single-celled alga, যার নাম হচ্ছে Acetabularia, ঠিক আছে। সিঙ্গেল সেল, এর মধ্যে কি হয়েছিল যে হেরিডিটারি যেটা ইনফরমেশন রয়েছে, আমরা হেরিডিটি করেছি, সেই ইনফরমেশনটা কোথা থেকে পাওয়া গেছিল? এই যে গ্রিন অ্যালগির মধ্যে, ইউনিসেলুলেট গ্রিন অ্যালগির মধ্যে, যার নাম হচ্ছে অ্যাসিটাবুলারিয়া, এর মধ্যে পাওয়া গেছিল। এক্সপেরিমেন্টের নাম কি? হ্যামারলিংস এক্সপেরিমেন্ট। ক্লিয়ার? নেক্সট, which of the following best illustrates feedback in development? Options এ রয়েছে tissue X secretes RNA which changes the development of tissue Y. As tissue X develops, it secretes enzyme that inhibit the development of tissue Y. তারপরে বলছে as tissues develop, প্রত্যেকটা কিন্তু টিস্যু ডেভেলপ হওয়ার পরেই কথা বলছে। it secretes something that induces tissue Y to develop। বলছে একবার X যদি ডেভেলপ করে যায়, X টিস্যু, তাহলে কি হচ্ছে? সে এমন কিছু একটা সিক্রেট করছে বা এমন কিছু ক্ষরণ করছে যার ফলে Y টিস্যু মানে অন্য একটা টিস্যুর ডেভেলপ বন্ধ হয়ে যাচ্ছে। as tissue X develops, it secretes something. আবার বলছে কি লাস্ট বলছে যে X টিস্যু ডেভেলপ হলে কিছু একটা সিক্রেট করে, বাট কি এফেক্ট হয় কিছু বলেনি। চারটের মধ্যে কোনটা ঠিক হবে? থার্ড, এটা যেটা বলছিলাম যে as tissue X develops, যখনই টিস্যু X ডেভেলপ করছে সে একটা কিছু সিক্রেট করছে, সে একটা ক্ষরণ করছে, যার ফলে কি হচ্ছে? আর একটা যে টিস্যু থাকছে যেটা Y ধরে নেওয়া হচ্ছে Y, সেটার যে ডেভেলপ হয়েছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। As tissue X develops, it secretes something that induces tissue Y to develop, indicating positive feedback mechanism. ঠিক আছে, তাহলে বোঝা যাবে feedback mechanism বলতে কি। The term glycocalyx is used for, glycocalyx টার্মটা কে কে শুনেছো? এটা কিসের জন্য ইউজ করা হয়? A layer present between cell wall and membrane of bacteria, সেটাকে glycocalyx বলে। সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া কে গ্লাইকোক্যালিক্স বলে, নাকি ব্যাকটেরিয়া সেল গ্লাইকো ইঞ্জিনিয়ার টু possess in glycosylated proteins, আর লাস্টেরটা হচ্ছে a layer surrounding the cell wall of bacteria, নাকি একটা ব্যাকটেরিয়া সেল ওয়ালের সারাউন্ডে যে লেয়ারটা থাকে তাকে গ্লাইকোক্যালিক্স বলে। উত্তর হচ্ছে সেটাই, যে একটা ব্যাকটেরিয়া সেল ওয়ালের বাইরে যে লেয়ারটা বা একটা সেল ওয়ালকে ঘিরে যে লেয়ারটা থাকে তাকে বলা হচ্ছে গিয়ে কি? গ্লাইকোক্যালিক্স।
গ্লাইকোক্যালিক্স কিরকম টাইপ, গ্লাইকোক্যালিক্সের সম্পর্কে একটু জেনে নিই। সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স ইজ এ স্টিকি জেলেটিনাস, জিলেটিন নিশ্চয়ই জানো, একটু থকথকে টাইপের একটা মেটেরিয়াল that collects outside the cell wall of bacteria to form additional surface layer, মানে এটা ব্যাকটেরিয়ার বাইরের দিকে, সেল ওয়ালের বাইরের দিকে তৈরি হয় কেন, একটা অ্যাডিশনাল একটা এক্সট্রা সারফেস লেয়ার তৈরি করে। when this layer is firmly attached to the surface of the cell it is called capsule। এটাই যখন সেলের সঙ্গে একদম ফার্ম ভাবে অ্যাটাচ হয়ে থাকবে তাকে আমরা বলি ক্যাপসুল। আমরা যখন ব্যাকটেরিয়া পড়েছিলাম, নিশ্চয়ই তোমরা পড়ে এসছো ব্যাকটেরিয়ার যখন স্ট্রাকচার পড়ি, ব্যাকটেরিয়ার কিন্তু লেয়ার আছে যেটাকে আমরা ডায়াগ্রাম আঁকার সময় পড়ার সময় ক্যাপসুল পড়েছি, ঠিক আছে। ইফ ইট ইজ লুজলি ডিস্ট্রিবিউটেড অ্যারাউন্ড দ্য সেল, যদি এটা ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে সেটাকে গ্লাইকোক্যালিক্স বলা হয়, ঠিক আছে। আর যদি খুব ক্লোজলি ফার্মলি অ্যাটাচ থাকে তাহলে তাকে ক্যাপসুল বলা হয়। 12 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু ফ্লুইড মোজাইক মডেল আমরা সবাই পড়েছি প্লাজমা মেমব্রেন ইজ কম্পোজড অফ হোয়াট, ফসফোলিপিড আর অলিগোস্যাকারাইড দ্বারা তৈরি, ফসফোলিপিডের সঙ্গে ইন্টিগ্রাল প্রোটিনস রয়েছে, ফসফোলিপিডের সঙ্গে হেমিসেলুলোজ রয়েছে, নাকি ফোর্থ অপশন ইজ ফসফোলিপিডস, এক্সট্রিনসিক প্রোটিনস আর যে ইন্ট্রিনসিক প্রোটিনস। এর মধ্যে কোনটা দ্বারা ফ্লুইড মোজাইক মডেলের প্লাজমা মেমব্রেন তৈরি হয়? উত্তর লাস্টেরটা, ফসফোলিপিডস থাকবে, এক্সট্রিনসিক থাকবে, প্রোটিন থাকবে অ্যান্ড কি থাকবে, ইন্ট্রিনসিক থাকবে। এর মধ্যে প্রোটিন থাকছে, রোটিনস হচ্ছে, এটা প্রোটিনস থাকছে কত পার্সেন্ট, 20 to 70%, আর কার্বোহাইড্রেট থাকছে 1 to 5%, ঠিক আছে। ওয়াটার থাকছে 20%, আর লিপিড মলিকিউলস possesses both hydrophobic and hydrophilic ends are thus arranged in the form of lipid bilayer. most common lipid bilayer যেটা থাকে এই মেমব্রেনের মধ্যে, প্লাজমা মেমব্রেনে, সেটা হচ্ছে গিয়ে ফসফোলিপিড, ঠিক আছে। Anaphase promoting complex, এটাকে শর্টে আমরা বলি APC, is a protein degradation machinery necessary for proper mitosis of animal cell। APC এমন একটা জিনিস যেটা মেশিনারি ডিগ্রেডেশনের জন্য, মানে মাইটোসিসের প্রপার, যখন অ্যানিমাল সেলে মাইটোসিস হচ্ছে তার যে একটা প্রোটিনের ডিগ্রেডেশন হচ্ছে তার জন্য এপিসির দরকার পড়ে। ইফ এপিসি ইজ ডিফেক্টিভ ইন হিউম্যান সেল, যদি এই অ্যানিমাল সেল মানে তো হিউম্যান, আমরাও তো হিউম্যানরাও অ্যানিমাল, তো অবভিয়াসলি কি করছে, যখন এই এপিসি সেলে যদি কোনো ডিফেক্ট দেখা যায়, কোনো ত্রুটি দেখা যায়, which of the following is expected to occur, তাহলে কি হতে পারে? আমি অলরেডি বলে দিলাম যে এপিসি কি কাজে আসে, তাহলে এখানে বলছে যদি এপিসিতে কোনো ডিফেক্ট আসে তাহলে কি জিনিস ঘটতে পারে। ক্রোমোজোম উইল ডিফ্র্যাগমেন্টেড, ক্রোমোজোম কিরকম তৈরি হবে, বি ফ্র্যাগমেন্টেড, মানে হচ্ছে কি ফ্র্যাগমেন্ট মানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ক্রোমোজোমস উইল নট সেগ্রিগেট, একসঙ্গে সেগ্রিগেট হবে না ক্রোমোজোম গুলো। রিকম্বিনেশন অফ ক্রোমোজোমস আর্মস উইল অকার, আর ক্রোমোজোম উইল নট কন্ডেন্স, ক্রোমোজোম কি হবে না, ঘনীভূত হবে না। এর মধ্যে উত্তর হচ্ছে ক্রোমোজোম উইল নট সেগ্রিগেট, ঠিক আছে। ডিউরিং অ্যানাফেজ ইন মাইটোসিস, মাইটোসিসের অ্যানাফেজ দশাতে সিস্টার ক্রোমাটিড সেগ্রেটেড অ্যাট অপোজিট পোলস, কি হয় অ্যানাফেজে জানি, সিস্টার ক্রোমাটিড গুলো অপোজিট সাইডে চলে যায়, হাফ এক সাইডে যায়, হাফ আরেক সাইডে যায়। দেয়ারফর আ ডিফেক্টিভ এপিসি উইল এফেক্ট ক্রোমোজোম সেগ্রিগেশন, এই যে সেগ্রিগেশনটা ঘটছে এটাই আটকে দেবে এপিসি, ঠিক আছে। ডিউরিং সেল গ্রোথ ডিএনএ সিনথেসিস টেকস প্লেস অন, আচ্ছা এখানে কিন্তু আমি প্রত্যেকটা নিচে রেট দিয়ে দিচ্ছি যেগুলো কোন সালে এসছে, এটা কিন্তু 2016 এ এসছে, ঠিক আছে। ডিউরিং সেল গ্রোথ, সেলটা যখন গ্রো করছে ডিএনএ সিনথেসিসটা কোথায় হচ্ছে, তাহলে এস ফেজে হচ্ছে, D1 ফেজ, D2 ফেজ, এম ফেজ, এই যে ফেজগুলোর নাম বললাম তোমরা নিশ্চয়ই জানো। এই ফেজগুলো কোথায় দেখা যায়, ইন্টারফেজে দেখা যায়। ইন্টারফেজে কোন দশাতে ডিএনএ সিনথেসিস হয়, এস ফেজে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে ফেজ থাকছে, ঠিক আছে, এম, G1, S, G2, এই পুরোটা হচ্ছে ইন্টারফেজ একটা দশা। তো এস ফেজ, এই ফেজটাতে কি হচ্ছে, ডিএনএ সিনথেসিস হচ্ছে। ইন এস ফেজ, যেটাকে সিস্টেমেটিক ফেজ বলা হয়, যার শর্ট ফর্ম হচ্ছে এস ফেজ অফ সেল সাইকেল, দ্য ক্রোমোজোমস রেপ্লিকেট, ক্রোমোজোমের কি হয়, রেপ্লিকেশন হয়। ফর দিস their DNA molecules function as templates and from কি হচ্ছে, and form কি করছে, কার্বন কপি তৈরি করছে, এটা হচ্ছে রেপ্লিকেশন। When cell has stalled DNA replication fork, which checkpoint should be predominantly activated? এটাও নিটের 2016 তে এসছে যে যখন ডিএনএ রেপ্লিকেশন ফর্ক ইনস্টল হয়ে যাবে মানে তৈরি হয়ে যাবে, which checkpoint should be predominantly, কোন অ্যাক্টিভেটিং পয়েন্টটা কি হবে, অ্যাক্টিভেট হয়ে যাবে, মানে একটা চেক পয়েন্ট অ্যাক্টিভেট হবে। G1 আর S দশার মধ্যে, G2 আর M দশা, নাকি বোথ G2, M and M1 দশার মধ্যে? এর মধ্যে হচ্ছে গিয়ে G2 এবং M দশার মধ্যে হবে। If cell has stalled DNA replication fork, it implies that it has crossed G1 or CG1 or CG1 cycling, CG1 or G1 cycling cell cycle checkpoint and has entered S phase। এক্ষুনি আমরা ফেজটা যেটা পড়লাম এটা দেখলে বুঝতে পারবে, G1 ক্রস করে কিন্তু কোথায় আসে, S ফেজের মধ্যে আসছে।
তারপর বলছে where it is preparing for chromosome replication, এবারে এখানে কি হবে এস ফেজে ক্রোমোজোমের রেপ্লিকেশন হবে ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে। afterwards it will enter G2, তারপর এস এর পরে কি হবে G2 তে যাবে ফেজ and will soon approach second checkpoint called, সেটার নাম কি সেকেন্ড চেকপয়েন্টটার নাম কি, সেকেন্ড চেকপয়েন্ট হচ্ছে মাইটোটিক সাইক্লিং, ঠিক আছে, which lies between G2 and M phase। পরবর্তী কোয়েশ্চেন বলছে which of the following is not the characteristic of feature during mitosis in somatic cell, সোমাটিক সেলে যখন মাইটোসিস হচ্ছে এর মধ্যে ফলোইং কোন ক্যারেক্টারসটা ফলো করে না বা দেখা যায় না? ক্রোমোজোমের মুভমেন্ট দেখা যায় না, সাইনাপসিস দেখা যায় না, স্পিন্ডল ফাইবার্স দেখা যায় না, ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিয়াস দেখা যায় না। উত্তর হচ্ছে স্পিন্ডল ফাইবার্স কি হচ্ছে দেখা যাচ্ছে না। সাইনাপসিস ইজ দ্য প্রসেস অফ অ্যাসোসিয়েশন অফ হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে, এখানে ছবি দেওয়া নেই। সাইনাপসিস ইজ দ্য প্রসেস অফ অ্যাসোসিয়েশন অফ হোমোলোগাস ক্রোমোজোম, যেটা এক্ষুনি বলছিলাম। ইট টেক্স প্লেস ডিউরিং জাইগোটিন স্টেজ, আমরা জানি জাইগোটিন প্যাকাইটিন সমস্ত স্টেজ আমরা পড়েছি, আমরা এই স্টেজগুলোর উপরে আমাদের আরো কোয়েশ্চেন্স আসছে, নেক্সট ক্লাসে আমরা করছি। কিন্তু এই যে জাইগোটিন স্টেজটা হচ্ছে প্রোফেজ 1 এ মিওসিসে, এই টাইমটাতেই কি হচ্ছে এই স্টেজটা দেখা যাচ্ছে, কিন্তু দ্য স্টেজ ইজ নট সিন ডিউরিং মাইটোসিস, এটা দেখা গেল এটা কিন্তু মাইটোসিসে দেখা যাবে না, ঠিক আছে, মিওসিসে দেখা যাবে যেটা বলা হচ্ছে। সাইনাপসিস অকার্স বিটুইন, সাইনাপসিস কোথায় দেখা যায়? এমআরএনএ আর রাইবোজোমের মধ্যে, স্পিন্ডল ফাইবার এবং সেন্ট্রোমিয়ারের মধ্যে, টু হোমোলোগাস ক্রোমোজোম, দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মাঝে দেখা যায়, নাকি একটা ফিমেল এবং একটা মেল গ্যামেটের মধ্যে সাইনাপসিস দেখা যায়? সাইনাপসিস দেখা যায় দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যখানে। ডিউরিং জাইগোটিন বা জাইগোনিমা যে স্টেজটা রয়েছে কিসের মিওটিক প্রোফেজ 1 স্টেজের মধ্যে, ক্রোমোজোম বিকাম শর্টার এবং থিকার, এই স্টেজটাতে কি হচ্ছে ক্রোমোজোমগুলো অনেকটা থিক হয়ে আসে, ঠিক আছে, পেঁচিয়ে 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 কি হয় থিক হয়ে আসে, এবং দ্য হোমোলোগাস ক্রোমোজোম কাম টু লাই সাইড বাই সাইড। হোমোলোগাস ক্রোমোজোম কি হচ্ছে এই যে লাই, এইটা একটা হোমোলোগাস, এটা একটা, দুটো পাশাপাশি এসে সাইড বাই সাইড দাঁড়াচ্ছে। This pairing of homologous chromosome is known as synapsis, এবং pair of homologous chromosome lying together is called bivalent, ঠিক আছে, এই যখন পাশাপাশি এসে দাঁড়াচ্ছে এই হচ্ছে কি সাইনাপসিস হচ্ছে। সাইনাপসিসের পরের স্টেপটাই হবে গিয়ে কিন্তু ক্রসিং ওভার। এবারে বলছি ছবিটা ভালো করে দেখো, বলছে given below a schematic breakup of phase stage of cell cycle, যেটা আমরা বুঝতেই পারছি একটা ইন্টারফেজের সাইকেল দেওয়া রয়েছে, which one of the following is the correct indicator of stage and phase in the cell cycle, মানে এ বি সি ডি দিয়ে দিয়েছে, আমরা প্রত্যেকটা সেল এক্ষুনি দেখলাম যে কোথায় কোন ফেজটা হয়, আমরা এক্ষুনি পড়লাম তাহলে অ্যান্সার করতে পারবে। যে বলছে যে সি তে ক্যারিওকাইনেসিস, এই সি তে কি ক্যারিওকাইনেসিস দেখা যায়, ইজ ইট রাইট? ডি তে সিনথেসিস, এই ফেজটা কি আমাদের সিনথেটিক ফেজ? আবার এ কোথায় রয়েছে এইখানটা, এইটা কি আমাদের সাইটোকাইনেসিস ফেজ? আর বি কোথায় রয়েছে, এইটা আমাদের কি মেটাফেজ? অবভিয়াসলি মেটাফেজ এখানে হবে না, এখন দেখাচ্ছে না মেটাফেজ, তাহলে আমাদের এর মধ্যে কোনটা কারেক্ট রয়েছে ইন্ডিকেশন? সিনথেটিক ফেজ, কারণ এই জায়গাটা G1 হবে, এখানটায় হবে গিয়ে S, এখানে হবে G2, এক্ষুনি পড়েছি। In cycle there are two main phases, interphase and mitotic phase. Interphase divided into 3 stages, first হবে G1, then S, then G2. G1 is first growth phase, এই জায়গাটা হচ্ছে গিয়ে first growth phase, তারপর হচ্ছে S হচ্ছে একটা synthetic phase আর G2 হচ্ছে second growth phase, ঠিক আছে, এই যে স্টেজটা দেখে নাও, G1 হচ্ছে, S হচ্ছে, G2 হচ্ছে, ঠিক আছে। 19th number question, at what stage of the cell cycle are histone protein synthesized in eukaryotic cell? eukaryotic cell এর cell cycle এর মধ্যে কখন আমরা histone protein এর synthesis দেখতে পাবো? during G2 phase, আমরা এখনি G2 phase দেখে এসেছি কখন হয় প্রোফেজে, during S phase, during entire prophase, during telophase, কোন টাইমে আমরা দেখতে পাবো? দেখবো হচ্ছে during S phase, আমরা এখনি S phase দেখেছি synthetic phase। during S phase of synthetic phase the replication of DNA takes place, এখনি আমরা সেম জিনিস পড়ে এসেছি। for replication of DNA হিস্টোন প্রোটিনস আর রিকোয়ার্ড, যেই রেপ্লিকেশনটা আমাদের করতে হবে তার জন্য আমাদের কিসের প্রয়োজন? আমরা রেপ্লিকেশন যখন পড়েছি বা আমরা যখন আবার কোয়েশ্চেন্স করবো জানবো হিস্টোন প্রোটিনের প্রয়োজন হচ্ছে কি রেপ্লিকেশনের সময়, তো সেই টাইমে তারা সিনথেসিস হয়, 30 to 50% অফ টোটাল সাইকেলের টাইমটা তারা নেয়। প্রোফেজ অ্যান্ড টেলোফেজ আর স্টেজ ইনভলভ ইন মাইটোসিস আর মিওসিস ডিউরিং G2 phase division. In the somatic cell cycle, last question, in G phase DNA content is double the amount of DNA present in the original cell, কি বলছে যে G phase এ DNA এর content কি ডাবল হয়ে যাচ্ছে আগে যা ছিল তার থেকে, নাকি DNA replication takes place in S phase? আবারও সিমিলার কোশ্চেন একটু ঘুরিয়ে না, তারপরে হচ্ছে আর শর্ট ইন্টারফেস ইজ ফলোড বাই আ লং মাইটোটিক ফেজ, নাকি G2 phase follows mitotic phase, এর মধ্যে
কি হচ্ছে সোমাটিক সেল সাইকেল। অবভিয়াসলি ডিএনএ রেপ্লিকেশন টেক্স প্লেস ইন দ্য এস ফেজ, এতক্ষণ ধরে সেটাই পড়ানো হচ্ছে। ডিউরিং এস ফেজ replication of DNA takes place, the nucleotides get assembled and DNA molecules আর কি হচ্ছে অ্যাসেম্বলি হচ্ছে। তারপরে কি হবে, ডিউরিং G2, এস এর পরেই ফেজটা আসছে যেটা, সেটা হচ্ছে G2 ফেজ, অর্গানেলস লাইক সেন্ট্রিওলস লাইক ডাবল মাইটোকন্ড্রিয়া এন্ড ক্লোরোপ্লাস্ট এগুলো কি হচ্ছে, ডিভাইড হচ্ছে। ঠিক আছে, তো আজকের মতো ফাইনালি 20 কোয়েশ্চেন্স শেষ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা করছি বুঝতে পেরেছো। আজকে আমাদের ইন্টারফেসটাও এর মধ্যে কভার হয়ে গেল, পরের দিন আমরা সেল সাইকেল করবো এবং বাকি কোয়েশ্চেন্স করবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউটস থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আনটিল দেন, থ্যাংক ইউ সো মাচ, স্টে সেফ, স্টে ইনসাইড, বাই বাই।